আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। অবশেষে শর্ত মেনেই আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ। ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলার ছাড় হতে পারে আগামী মাসেই। আইএমএফের শর্ত অনুযায়ী বিনিময় হারে আরও নমনীয়তা আনতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে প্রচলিত ক্রলিং প্যাক ব্যবস্থায় মধ্যবর্তী দর ১১৯ টাকা এবং করিডোর ২.৫%, এটি বাড়িয়ে ৪% করার চিন্তা রয়েছে। এর ফলে ব্যাংকগুলো মধ্যবর্তী দরের তুলনায় ৪% বেশি বা কম দরে ডলার লেনদেন করতে পারবে, অর্থাৎ বিনিময় হার আরও বেশি বাজার নির্ভর হবে। এছাড়া আইএমএফের বেশ কয়েকটি শর্ত মেনে নিতে সরকার ও বাংলাদেশ ব্যাংক নমনীয় অবস্থান নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠন এবং বাজার ব্যবস্থায় প্রভাব না ফেলে ভর্তুকি পর্যালোচনা করা। সৌদি আরবের কাছ থেকে বড় ধরনের বাণিজ্য বাগিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি সই করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে রিয়াদের বিনিয়োগ ফোরামে অস্ত্র চুক্তি সহ নতুন করে $৬০০ বিলিয়ন বিনিয়োগ চুক্তি সই হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তোলার ঘোষণা দেন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। এবার মধ্যপ্রাচ্য মিশন। আরব অঞ্চলে ৩ দিনের সফরের প্রথম দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পারস্পরিক বৈঠকের পর রিয়াদে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে যোগ দিয়ে সামরিক ও বাণিজ্যিক চুক্তি সই করেন তারা। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, $১৪২ বিলিয়ন অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট 5টি খাত রয়েছে। সেগুলো হলো বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। অস্ত্র চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে। বিনিয়োগ ফোরামে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান $৬০০ বিলিয়ন বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে বলেন, আগামীতে যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বেড়ে $1 ট্রিলিয়ন উন্নীত হবে। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে বাশার সরকার আমলে সিরিয়ার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, সিরিয়ায় নতুন সরকার এসেছে, তারা দেশকে স্থিতিশীল করতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে বলেও আশাবাদ ট্রাম্পের। Sanctions were brutal and crippling and served as an important function, nevertheless, at the time, but now it's their time to shine. সৌদি আরব সফর শেষে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরের সময় ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল ভ্রমণের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত মস্কো ও কিয়েভের বৈঠকে অংশ নিতে পারেন তিনি। নাইম আহমেদ, ২১শে টেলিভিশন। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব খাতের জন্য 2টি পৃথক বিভাগ গঠন করায় রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি করদাতাদের হয়রানি কমবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, নীতি নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্ব একই সঙ্গে পালন করায় স্বার্থের সংঘাত ও অদক্ষতার কারণেই এনবিআর এতদিন পিছিয়ে ছিল। এই সংস্কারের মাধ্যমে তার সুরাহা হবে বলে মতামত তাদের। তবে এক্ষেত্রে সরকারকে কঠোরভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। 50 বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কখনোই তাদের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে পারেনি। ফলে বর্তমানে বাংলাদেশের কর জিডিপি অনুপাত 8%-এরও কম, যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। এ অবস্থায় কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়ে অধ্যাদেশ জারি করেছে। বিশ্লেষকেরা বলছেন, নীতি নির্ধারণ ও প্রয়োগের ক্ষমতা একই সংস্থার হাতে থাকলে ন্যায্যতা ব্যাহত হয়। ফলে এমন উদ্যোগে রাজস্ব আহরণ বৃদ্ধির সুযোগ রয়েছে।
তবে এটি আরও উন্মুক্ত আলোচনার মাধ্যমে করলে বিতর্ক এড়ানো যেত। নীতি এবং আদায়কে আলাদা করবার কথা আমরা সমর্থন করেছি বা প্রস্তাব দিয়েছি অতীতে। এইটার কারণ হলো যে যিনি নীতি করবেন এবং যিনি আদায় করবেন এটার মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে নীতি অনেক সময় আদায়ের ক্ষেত্রে কিভাবে সুবিধা পাওয়া যায় সেইটার উপরে ভিত্তি করা হয়। এটার মধ্যে ন্যায্যতা অনেক সময় এটা আমরা বলবো যে কম্প্রোমাইজ হয়ে যায়। অর্থনীতিবিদদের মতে কর ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক রয়েছে এই উদ্যোগের ফলে তার অবসান হতে পারে। সেক্ষেত্রে দুটি বিভাগের স্বচ্ছতা বজায় রাখতে হবে। এনবিআরকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, তো সেইটার কিন্তু হয়তো সমাধান চলে আসবে এই যে এই বাইফার্কেশনের মধ্যে দিয়ে, এবং দুটো যে আলাদা বিভাগ তৈরি হলো, তো সেটা আসলে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রটা প্রশস্ত করবে। সরকারের বিভিন্ন সংস্থার কাজে গতিশীলতা ফেরাতে এমন পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা। আমরা চাই যে তড়িৎ গতিতে সরকার কাজ করুক। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। লিচুর গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া। এই গ্রামে লিচুর সুনাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। রং, ঘ্রাণ ও স্বাদের জন্য জনপ্রিয় এই লিচু। ক্রেতার পাশাপাশি বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। এই মৌসুমে 10 কোটি টাকা লিচু বিক্রির আশা করছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এবার লিচুর গ্রাম নামে পরিচিত হয়েছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া। এ গ্রামের নামে লিচুর নামকরণ করা হয়েছে মঙ্গলবাড়িয়া লিচু। স্থানীয়রা জানায়, প্রায় 200 বছর আগে এ গ্রামের একজন চীন থেকে চারা এনে বাড়ির আঙিনায় রোপণ করেন। তারপর থেকে এ লিচুর জাত পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। শুধু মঙ্গলবাড়িয়াই নয়, পার্শ্ববর্তী কুমারপুর, নারান্দি ও হোসেন্দি গ্রামেও এ জাতের লিচু চাষ হচ্ছে। এটি পাকতে পাকতে আরো দেরি হইব, তখন মনে হয় এটি যখন লাগবো তখন কাইলে লিচুগুলো আপনার এই 900-1000 টাকা দরে বিক্রি করতে পারবো। আমাদের লিচু বাজারে নেওয়া লাগে না, এখানেই বিক্রি করতে পারি। গাছতলায় থেকে আসা কাস্টমার নিয়ে যায়। গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে লিচু চাষ হচ্ছে এই গ্রামে। রাস্তার দুপাশে সারি সারি লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু। প্রতি মৌসুমে লিচু বিক্রি করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষক, সেই সাথে হচ্ছে কর্মসংস্থানও। তো আমরা আশাবাদী যে আমরা 14-15 লক্ষ টাকা লিচু বিক্রি করতে পারবো। 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কোয়ালিটির যে মালটা ওইটা 800 টাকা পর্যন্ত আমরা বিক্রি করি। শুধু ক্রেতা নয়, লিচু বাগান দেখতে আসেন দর্শনার্থীরাও। মঙ্গলবার লিচুর যে আসলে একটা জনপ্রিয়তা বা আসলে একটা মানুষ যে বলে যে এটা নাম ভালো, এটা আজকে আমি এখানে না আসলে বুঝতাম না। এরকম মজাদার লিচু এখানে পাওয়া যায়, তো সেটা দেখার জন্য এবং টেস্ট করার জন্য এখানে এসে বুঝতে পারলাম যে এই জায়গাটা লিচুর উপযোগী। অনেক বছর যাবত এটার একটা সুনামও আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, মঙ্গলবাড়িয়া ও আশপাশের গ্রামে ছোট বড় 8000-এর উপরে লিচু গাছ রয়েছে। গাছে মুকুল ধরা থেকে শুরু করে ফল আহরণ এবং বিক্রি পর্যন্ত তদারকি করে স্থানীয় কৃষি অফিস। আমরা আশা করছি এবছর আমাদের লিচু বিক্রি প্রায় 10 কোটি টাকার মতো হবে। এবছর লিচু উৎপাদন ভালো থাকার কারণে লিচুর দামও তুলনামূলকভাবে কম এবং যারা ভোক্তা আছেন তারা স্বাচ্ছন্দ্যে লিচু কিনতে পারছেন। গত মৌসুমে এখানে লিচু বিক্রি হয়েছে 8 কোটি টাকার। আকৃতি অনুযায়ী 100 লিচু বিক্রি হয় 200 থেকে 800 টাকায়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ 1563 টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে। নতুন দামে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম এখন 1,69,186 টাকা, যা আজ থেকে কার্যকর হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,61,500 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,38,428 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,14,436 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজস। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 69 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 38,113 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 428 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,536 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 3,869 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,408 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 33 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়।
সেন্সেক্সের সূচক 325 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 81,473 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট কমে অবস্থান করছে 1,211 পয়েন্ট। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর এভিয়েশন খাত নিয়ে আমরা কথা বলবো এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।